বাংলাদেশে অরাজকতা অব্যাহত। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তথা মৌলবাদীদের বিরুদ্ধে কেউ মুখ খুললেই তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হচ্ছে বলে অভিযোগ। এমনকি ছাড় পায়নি সংবাদ মাধ্যমও। এবার কি বাংলাদেশে সংবাদ মাধ্যমের কণ্ঠ আরো বেশি করে রোধ করতে চলেছে ইউনূস সরকার? এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক সাংবাদিক বৈঠকে জানান, বাংলাদেশের প্রতিটি সংবাদ মাধ্যমের ভূমিকা ডকুমেন্টেশন করা হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব আরও বলেন, দেশে এমন সাংবাদিকতার ক্ষেত্র তৈরি করতে হবে যেখানে সব সরকারের জবাবদিহি নিশ্চিত হবে। যত শক্তিশালী হোক না কেন সবাইকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। শফিকুল আলমের এহেন মন্তব্যের পরে খুব স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ দেখা দিয়েছে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলির একাংশের কপালে। তবে কি এবার সে দেশে একে একে বন্ধ হয়ে যাবে সংবাদ মাধ্যমগুলো? আসুন আপনাদের শোনাই কি বলছেন শফিকুল আলম, শুনুন। গণমাধ্যমের ফ্যাসিবাদী বয়ান ফিরে দেখা জুলাই 1 থেকে 36, যে আমাদের সাংবাদিকতাকে আমরা আয়নার সামনে আনতে চাচ্ছি যে আমরা কি করেছিলাম। কিন্তু এটা বলার আগে আমি, যারা আপনারা জানেন সেই সময় আমাদের 5 জন সাংবাদিক নিহত হয়েছেন, পুলিশ খুব কাছে থেকে তাদেরকে, আমাদের অনেক সাংবাদিক আহত হয়েছেন, অনেক সাংবাদিক এখনো ট্রমাটাইজ। তারা যেই সমস্ত ভয়াবহ দৃশ্য দেখেছেন, পুলিশের যে ব্রুটালিটি দেখেছেন, তার থেকে তারা আসলে এখান থেকে মুক্ত হওয়া, এই সিন থেকে, এটা আমার মনে হয় সময় সাপেক্ষ ব্যাপার। আমি ট্রিবিউট দিচ্ছি। আমি অবশ্যই খাটো করে দেখব না। বাংলাদেশের অনেক নিউজ পেপার, বেশ কিছু সাংবাদিক, নিউজ পেপার, তারা কিন্তু 1 থেকে 36 জুলাই তাদের রোল খুবই ভালো ছিল। এটা অসহনীয় একটা পরিবেশে তারা থেকে 15 বছরের যে হাসিনা শাহির যে একটা ডিক্টেটরশিপকে, রক্তচক্ষুকে তারা ইগনোর করে তারা যে জার্নালিজম করেছে, এই যে হিসাব দেওয়া, কতজন, আমরা তখনও প্রকৃত চিত্র পাইনি। তারপরেও দেখবেন যে অনেকগুলো পত্রিকা অনেক বাধা সত্ত্বেও, একদিকে ডিজিএফআইয়ের ফোন কল, আর একদিক দিয়ে হচ্ছে পলিটিশিয়ানদের ফোন কল, আর একটা হচ্ছে ছাত্রলীগ, যুবলীগ এবং সাংবাদিক লীগের চোখ রাঙানি, সব কিছুকে উপেক্ষা করে বাংলাদেশের বেশ কিছু সংবাদপত্র ভালো জার্নালিজম করেছেন, আমরা তাদেরকে স্যালুট জানাই। কিন্তু আমরা একটা জিনিস আমরা দেখেছি, সেটা হচ্ছে যে এই প্রচুর সংবাদপত্র, ওয়েবসাইট, এবং তার মধ্যে কেউ কেউ নিজেরা বলেন যে আমরা রেসপেক্টেড নিউজ ওয়েবসাইট, তারা আমরা দেখেছি তাদের রোলগুলো কি। সাংবাদিকতার একটা বড় জিনিস হচ্ছে আপনি কি রোল প্লে করেন, সেটা কিন্তু সবাই ডকুমেন্টেড করে ফেলে। আমি একটা নিঃশ্বাস ফেললাম, এই নিঃশ্বাস ফেলাটাও দেখবেন যে একটু পরে ডকুমেন্টেড হয়ে গেছে। আপনি আমার নামে কি লিখলেন, এটা ডকুমেন্টেড হয়েছে। আমাকে একজন কালকে এইটা বললেন, এটা ডকুমেন্টেড হয়ে গেছে। তো জার্নালিজমের একটা বড় সমস্যা হচ্ছে আপনি দালালি করবেন আর মানুষ ডকুমেন্টেড করবে না, এটা ভাবেন না। আপনার প্রত্যেকটা দালালি খুব ভালোভাবে ডকুমেন্টেড হয়ে গেছে। আপনি কোথায়, আপনি যেই কাজগুলো করেছেন, দালালি তো শুধু 1 থেকে 36 জুলাই পর্যন্ত তো আর করেন নাই। আপনার দালালি শুরু হয়েছে সেই 2009 থেকে। আপনি বড় বড় ম্যাসাকারের বয়ান তৈরি করেছেন। আমি এখানে যারা আজকে 1 থেকে 36 জুলাইয়ের যারা কাজ করেছেন, জার্নালিজম কি হয়েছে এটার, আমি সবাইকে বলবো যে আপনারা এর আগে যতগুলো ঘটনা ঘটেছে, বড় বড় ঘটনা, সেগুলো ডকুমেন্টেশন করেন। এটা খুব ইম্পর্টেন্ট। এবং শাপলার সময় ওরা যেটা করতো, যে একটা পুলিশ বা ওদের সিকিউরিটি ফোর্স একটা বড় রকমের ম্যাসাকার করতো, এবং তখনই দেখতেন যে ফেসবুকে ওদের হয়ে একটা বড় গ্রুপ বা ওদের হয়ে জার্নালিস্টদের একটা বড় গ্রুপ বয়ান তৈরি করতো, মানে এটাকে নর্মালাইজ করা, যে এই লোকটাকে দরকার আছে। প্রসঙ্গত বলি, বাংলাদেশে অরাজক পরিস্থিতি অব্যাহত। বিভিন্ন ইস্যুতে চাপ বাড়ছে সেদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের উপরে। তিনি দেশ চালাতে ব্যর্থ বলেই অভিযোগ উঠতে শুরু করেছে কোনো মহল থেকে। এরই মাঝে বড় কথা শোনা গেল স্বয়ং ইউনূসের মুখ থেকে। সরকারের প্রথম অধ্যায় শেষ এবং দ্বিতীয় অধ্যায়ের সূচনা, কার্যত এই বার্তাই পাওয়া গেল তার কাছ থেকে। উল্লেখ্য,
অন্তর্বর্তী সরকারের মেয়াদ আর কতদিন এই নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। উঠছে দ্রুত নির্বাচনের দাবিও। সেই আবহে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন বৈঠকে বসে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে। ওই বৈঠকেই এমন মন্তব্য করতে শোনা যায় তাকে। কি বলেছেন মোহাম্মদ ইউনূস, আসুন সেটা শোনাই এবার। এখনো এক আছি এবং আগামীতে আমরা এক থাকবো, সে বিশ্বাস আমার আছে। এটা যদি ঠিক থাকে, যেভাবে আমরা প্রথম অধ্যায়ে আমরা শেষ করলাম, দ্বিতীয় অধ্যায়ে যদি আমরা ঠিক রাখতে পারি, তৃতীয় অধ্যায়ের জন্য আর আমাদের কোনো চিন্তা নেই, আমরা নিশ্চয়ই নতুন বাংলাদেশ বানাতে পারবো। একটা জিনিস আমাদেরকে পরিষ্কার থাকতে হবে, এটা একটা মস্ত বড় শক্তি। প্রথম অধ্যায় যেভাবে আমরা কাটালাম, এবং এই কাটানোর মধ্যে যে সমস্ত শক্তি আমাদেরকে ব্যাহত করার চেষ্টা করেছে, আমাদেরকে কুণ্ডল করে দেওয়ার চেষ্টা করেছে, তাদেরকে সুন্দরভাবে সবাই মিলে মোকাবেলা করতে পেরেছে। দ্বিতীয় পর্বই হাঙ্গামা হবে, কারণ যাদেরকে বাংলাদেশের মানুষ তাড়িয়ে দিয়েছে, অস্বীকার করেছে, তাদেরকে ত্যাগ করেছে, তারা ফিরে আসার জন্য অত্যন্ত ব্যাপক। প্রতিটি দিন তাদের জন্য মূল্যবান দিন, দেরি হলে তাদের জন্য অসুবিধা। সেজন্য আমাদেরকে শক্ত থাকতে হবে, মজবুত থাকতে হবে, এবং আমরা যেগুলো আলাপ করছি সেগুলো মতভেদ থাকবে, কিন্তু আমরা এর অর্থ নয় যে আমরা একত্র নই, আমরা একত্রে থাকবো। বাংলাদেশে অরাজকতা অব্যাহত। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তথা মৌলবাদীদের বিরুদ্ধে কেউ মুখ খুললেই তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হচ্ছে বলে অভিযোগ। এমনকি ছাড় পায়নি সংবাদ মাধ্যমও। এবার কি বাংলাদেশে তাহলে সংবাদ মাধ্যমের কণ্ঠ আরও বেশি করে রোধ করতে চলেছে ইউনূস সরকার? এই বিষয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এক সাংবাদিক বৈঠকে জানান, বাংলাদেশের প্রতিটি সংবাদ মাধ্যমের ভূমিকা ডকুমেন্টেশন করা হবে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব আরও বলেন, দেশে এমন সাংবাদিকতার ক্ষেত্র তৈরি করতে হবে যেখানে সব সরকারের জবাবদিহি নিশ্চিত হবে। যত শক্তিশালী হোক না কেন, সবাইকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। শফিকুল আলমের এহেন মন্তব্যের পরে খুব স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ দেখা দিয়েছে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর একাংশের কপালে। তবে কি এবার সে দেশে একে একে বন্ধ হয়ে যাবে সংবাদ মাধ্যমগুলো? প্রসঙ্গত বলি, বাংলাদেশে অরাজক পরিস্থিতি অব্যাহত। বিভিন্ন ইস্যুতে চাপ বাড়ছে সে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের ওপরে। তিনি দেশ চালাতে ব্যর্থ বলেই অভিযোগ করতে শুরু করেছে কোনো কোনো মহল থেকে। এরই মাঝে বড় কথা ইউনূসের মুখ থেকে শোনা গেল। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।